আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আর আশা করি আপনারাও ভালো আছেন। এলিয়েন নিয়ে মুভি দেখেননি বা এলিয়েন সম্পর্কে খোঁজখবর নেননি এরকম মানুষ এখন খুব কমই পাওয়া যাবে। তবে আমরা আজ কোনো মুভির গল্পের দিকে যাব না। পৃথিবীতে ঘটে যাওয়া কিছু রহস্যের পেছনে কি রহস্য আছে সেটাই খুঁজে বের করব। ঘটনাটা শুরু হয়েছিল জুলাই 1947-এ। আমেরিকাতে তখন ইউএফও নিয়ে খুব মাতামাতি চলছে। সমগ্র দেশ জুড়ে ছোট বড় শহর থেকে এমন খবর শোনা যাচ্ছিল যে তারা আকাশে ফ্লাইং সসার্স বা ইউএফও দেখেছে। এই ক্রেজটার শুরু হয়েছিল 2 মাস আগে 24 জুনে, যখন প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড বলেছিলেন তিনি সিয়াটেল শহরের পাহাড়ের কাছে 9টি ইউএফওকে উড়ন্ত অবস্থা দেখেছেন। তিনি বলেন যে সেগুলো খুব দ্রুত গতিতে উড়ে যাচ্ছিল, যার গতিবেগ ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার/আওয়ার ছিল। এই ঘটনা প্রায় 2 সপ্তাহের ভিতরে সমগ্র দেশ জুড়ে অনেকেই নাকি ইউএফওকে দেখেছে। এই বিষয়টা নিয়ে তখন মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। মিডিয়াগুলো খুঁজে বের করার চেষ্টা করে যে আসলে কোন কোন জায়গায় এই ইউএফও দেখা গেছে। তারা এমন 3টি জায়গা খুঁজে বের করে, আর সেই 3টি বিশেষ জায়গা ছিল যেখানে আসলে নিউক্লিয়ার টেস্ট করা হচ্ছিল। এমন সব ঘটনার মধ্যে নিউ মেক্সিকোর ম্যাক্স ব্রাজেল নামের একজন ব্যক্তি স্মরণে আসে যে তিনি তার মাঠে প্রায় 3 সপ্তাহ আগে কিছু বিশেষ বস্তু লক্ষ্য করেন। সেগুলো কি ছিল তখন তিনি তা বুঝতে পারেননি। তিনি ভাবছিলেন এগুলোর সাথে ইউএফওর কোনো সম্পর্ক থাকতে পারে। এর পরের দিনে রোজওয়েল আর্মি এয়ারফিল্ড তাদের দেওয়া স্টেটমেন্টে বলে ফ্লাইং ডিস্কের ঘটনাটি আসলেই সত্য। কিন্তু ঠিক তার পরের দিন ইউএস আর্মি অফিসিয়ালস তাদের স্টেটমেন্টের উল্টো কথা বলতে শুরু করে। ইউএস আর্মি বলে তারা যে অংশগুলো পেয়েছিলেন তা আসলে একটি ওয়েদার বেলুনের। এটার পর ইউএফও নিয়ে মাতামাতি প্রায় বন্ধ হয়ে যায় আর সাধারণ মানুষের আকর্ষণও কমে যায়। কিন্তু কিছু বছর পর আবার নিউ মেক্সিকো ডেজার্টের উপর নাকি ইউএফও দেখা গেছে এমন সব কথা শোনা যাচ্ছিল, এবং এও শোনা যায় যে বিজলির সংঘর্ষে নাকি এলিয়েন শিপ ক্রাশ করে এবং সব এলিয়েন মারা যায়। 1980 সালের দিকে মেজর মার্সেল একটি বই লেখেন যার নাম দেওয়া হয়েছিল দ্য রোজওয়েল ইনসিডেন্ট। তার বইটিতে তিনি লিখেন যে ধ্বংসাবশেষগুলো আসলে পাওয়া গেছিল সেগুলো আসলে এই পৃথিবীর বানানো হতেই পারে না। আর সেদিন থেকে আজ পর্যন্ত রোজওয়েল ইনসিডেন্ট নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। নতুন নতুন থিওরিরও আবিষ্কার ঘটে। এয়ারক্রাফট যখন ক্র্যাশ করেছিল তখন একটি এলিয়েন নাকি জীবিত পাওয়া গেছে। ইউএস আর্মি এলিয়েনটিকে সংরক্ষিত রাখার জন্য গোপন কোথাও নিয়ে যায়, কিন্তু মানুষের বিশ্বাস সেই এলিয়েনটি আজও পর্যন্ত বেঁচে আছে। ইউএস আর্মি চেষ্টা করছে এলিয়েন টেকনোলজিকে কিভাবে তারা কাজে লাগাতে পারে এবং এগুলো দিয়ে আমাদের টেকনোলজি কিভাবে আরো ডেভেলপ করা যায়। আর এই সব কিছুই চলছে একটি সিক্রেট জায়গায় যার নাম দেওয়া হয়েছিল এরিয়া 51। তাহলে এবার চলুন জানা যাক কি এই এরিয়া 51, কেন এত রহস্য, কেন এত সমালোচনা। এরিয়া 51 আসলে ইউএস মিলিটারির একটি ফ্যাসিলিটি যার অবস্থানটি হলো রেজিস্তানে, যার আশেপাশে আপনি কোনো শহর খুঁজে পাবেন না, কোনো লোকালয় খুঁজে পাবেন না, যেখানে যাওয়া ছবি তোলা মানুষের জন্য সম্পূর্ণ নিষেধ। জায়গাটির বাইরে আপনি কিছু সাইনবোর্ড দেখতে পারবেন, সেখানে শুধু লেখা ওয়ার্নিং ওয়ার্নিং। তাহলে বুঝতেই পারছেন জায়গাটি কতটা টপ সিক্রেট। কিছু বছর আগে জো রোগান, একজন জনপ্রিয় পডকাস্টার, তিনি তার অনুষ্ঠানে বব লেজার নামে একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বব লেজার নামের ব্যক্তির দাবি ছিল তিনি ইউএফও নিয়ে গবেষণা করেন। বব লেজার আরও দাবি করেন যে তিনি এরিয়া 51 নিয়েও গবেষণা করেছেন এবং তিনি এরিয়া 51-এর একজন গবেষক ছিলেন যার কাজ ছিল এলিয়েন টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা এবং আমাদের আধুনিক প্রযুক্তিকে আরও উন্নত করা। এই পডকাস্ট শোনার পর ম্যাটি রবার্টস নামের একজন স্টুডেন্ট খুবই ইন্সপায়ার্ড হয়, যে বলে যে সরকার আসলে কি এমন লুকাচ্ছে আমাদের কাছ থেকে, কি আছে এরিয়া 51-এ। এটি জানতে হলে আমাদের সবাইকে একসাথে এরিয়া 51-এ ঢুকতে হবে। যার জন্য সে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করে যার নাম দেওয়া হয় স্ট্রম এরিয়া 51, দে কান্ট স্টপ অল অফ আস। আসলে এই ইভেন্টটি তৈরি করা হয়েছিল মজা করার উদ্দেশ্যে, কিন্তু মানুষ বিষয়টিকে খুব সিরিয়াস ভাবে নিয়ে নেয়। প্রায় 2 মিলিয়ন মানুষ তার ইভেন্টে যোগ দিবে বলে জানায়। বিষয়টি এত সিরিয়াস দেখে ম্যাটি রবার্টস ভয় পেয়ে যায়। সে একটি স্টেটমেন্ট দেয় যে আমি মজা করেছিলাম, আর কেউ যদি এরিয়া 51-এ প্রবেশ করে তাহলে এ বিষয়ে আমি মোটেই দায়ী থাকবো না। আমি তো শুধু একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এই কাজ করেছিলাম। আর এখানে তার ইভেন্টে যে 2 মিলিয়ন মানুষ যোগ দেবে বলেছিল তারা যতটা সহজভাবে এটাকে নিয়েছিল আসলে যাওয়াটা তত সহজ ছিল না। এরিয়া 51 জায়গাটা এমন একটা ফাঁকা জায়গা যেখানে রাস্তা প্রায় 250 কিলোমিটার লম্বা, আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই, আপনি খুঁজেই পাবেন না। আর দিনের বেলা যেখানে তাপমাত্রা থাকে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এরিয়া 51-এর দূরে একটি গ্রাম পাবেন, যে গ্রামের নাম হচ্ছে রিচেল, যার জনসংখ্যা মাত্রই 54 জন। আপনি কি ভাবতে পারছেন একটি গ্রামের সংখ্যা কখন মাত্র 54 জন হয়? খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। জায়গাটি এত আইসোলেটেড হওয়ার কারণ আসলে এটি যে সে জায়গাটা নিয়ন্ত্রণ করছিল ইউএস সরকার, যার নাম হলো নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং জোন, যার আয়তন 12,000 স্কোয়ার কিলোমিটারেরও বেশি।
এই মিলিটারি বেজের পাশে আরো একটি সংরক্ষিত এলাকা ছিল যার নাম নেভাডা টেস্ট সাইট, যেখানে আমেরিকা 1950 সালে নিউক্লিয়ার টেস্ট করেছিল। তাহলে এটা বুঝতেই পারছেন, এটা সাধারণ জনগণের জানার বিষয় না যে এমন মরণাস্ত্র যেখানে টেস্ট করা হচ্ছে, এটা শুধুমাত্র সরকার বা তার নিয়ন্ত্রিত কিছু মাধ্যমেই জানবে। ইভেন্ট নিয়ে কথা বলার আগে আপনাকে জানতে হবে এরিয়া 51 এর হিস্টোরি খুঁজতে গেলে একটি কথা চলে আসবে, এটা হচ্ছে কোল্ড ওয়ার। এরিয়া 51 বানানো হয়েছিল কোল্ড ওয়ারের সময়, যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘর্ষ চলছিল। এরিয়া 51 বানানো হয়েছিল ইউএস এয়ারক্রাফটের টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এজন্য 1950 সালে আমেরিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়, যখন তারা তৈরি করেছিল স্পাই এয়ারক্রাফট। তাহলে এটি খুব সহজ বিষয় যে ইতিহাসে এমন গুরুত্বপূর্ণ বিষয়টিকে সরকার গোপন রাখবেই। শুরুতে এরিয়া 51 সম্পর্কে বাইরের দুনিয়ার মানুষের কোনো ধারণাই ছিল না। 1954 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডি আইজেনহাওয়ার এমন একটি জায়গা খুঁজে বের করতে বলেন যেখানে টপ সিক্রেট এয়ারক্রাফট ইভেন্ট প্রোগ্রাম করা যায়। এজন্য সিআইএ এর 2 জন ব্যক্তিকে এই কাজটি দেওয়া হয় যে তারা খুঁজে বের করবে এমন একটি জায়গা যেখানে এমন সব এয়ারক্রাফট বানানো এবং তার পরীক্ষা চালানো যায়। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজর রাখতে তারা এই স্পাইগুলো ব্যবহার করবে। এনি জ্যাকবসন তার একটি বই লিখেন যার নাম এরিয়া 51 অ্যান আনসেন্সর্ড হিস্টোরি অফ আমেরিকাস টপ সিক্রেট মিলিটারি বেস। তিনি তার বইটিতে লিখেন যে তিনি কিভাবে এই জায়গাটি খুঁজে পেয়েছিলেন, এমন একটি জায়গা যা নেভাডা এর শুকিয়ে যাওয়া লেকের পাশে অবস্থিত ছিল, যা পরিচিত ছিল ক্রুম লেক নামে, কিন্তু আজ যা পরিচিত আরেকটি নামে, যার নাম দেওয়া হয়েছে এরিয়া 51। এটা এমনিতেই এমন একটি জায়গা ছিল যেখানে সরকার নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করছিল, কিন্তু এরিয়া 51 এ যে কাজ হয় তা হলো স্পাই এয়ারক্রাফট তৈরি করা। এখানে অসাধারণ 2টি এয়ারক্রাফট তৈরি করা হয়েছিল, যার একটি নাম লকহিড U-2 স্পাই প্লেন। যখন 1949-এ সোভিয়েত ইউনিয়ন তার প্রথম অ্যাটমিক বোম টেস্ট করেছিল, এটা জানা প্রায় অসম্ভব ছিল, কারণ তখন তাদের কাছে কোনো স্যাটেলাইটই ছিল না। 1953 সালে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একটি সিআইএ প্রোগ্রাম তৈরি করে যার নাম ছিল প্রজেক্ট অ্যাকুয়াটন। প্রজেক্ট অ্যাকুয়াটনের কাজ ছিল এমন একটি এরোপ্লেন তৈরি করা যা 4800 কিলোমিটার বেগে উঠতে পারে, কোনো দ্বিতীয়বার রিফুয়েলিং করা ব্যতীত, যার বাজেট ছিল $22 মিলিয়ন। এমন একটি এয়ারক্রাফট যা কোনো রেডারে খুঁজে পাওয়া সম্ভব না, যা ধ্বংস করা যাবে না কোনো এন্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে। ঠিক এমনভাবেই তৈরি করা হয়েছিল তাদের U-2 স্পাই প্লেন, যা আমেরিকার ইতিহাসে মোস্ট ইম্পর্টেন্ট স্পাই প্লেন ছিল। কিছু বছর পর্যন্ত আমেরিকা সফল হয় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করতে U-2 প্লেন দিয়ে, কিন্তু 1 মে 1960 সালে একটি এন্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে U-2 স্পাই প্লেন ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় আমেরিকাকে স্বীকার করে নিতে হয় যে তারা আসলেই সোভিয়েতের উপর স্পাইং করছিল, কিন্তু মিলিটারির উপর আবার প্রেসার দেওয়া হয় যে যেন তারা আবার একটি প্লেন তৈরি করে যা শটডাউন করা অসম্ভব হয়, যা আরো বেশি উঠতে সক্ষম হয়, যা আরো বেশি সিক্রেটিভ ভাবে কাজ করতে পারে। ঠিক এভাবেই বানানো হয় লকহিড SR-71 ব্ল্যাকবার্ড, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির প্লেন, যার স্পিড ঘন্টায় 3400 কিলোমিটার, যা 28,000 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এত উচ্চতায় আর এত গতি যে যেখানে কোনো সুযোগই নেই এটাকে শট ডাউন করা। এমন ভয়াবহ প্লেনকে গোপন রাখাটা খুব জরুরি হয়ে গিয়েছিল যখন কিনা কোল্ড ওয়ার চলছিল। তাহলে কিভাবে এমন তথ্য গোপন রাখা যায়? এটা মাথায় নিয়ে সিআইএ ব্যবহার করে ইউএফও এর কনস্পিরেসি থিওরি, যেখানে সিআইএ নিজেই ইউএফও এর খবরগুলো নিয়ে গণমাধ্যমে বাড়াবাড়ি করে, যেখানে তারা সত্য মিথ্যা কোনোটাই বলে না। আসলে এই যে আকাশে এলিয়েন ক্রাফট এর মতো আজব যান উঠতে দেখা যায়, তা আসলে কি, তার রহস্য। এরই মধ্য দিয়ে সিআইএ এর জন্য সহজ হয় এরিয়া 51 এর আসল সত্য গোপন রাখা। মানুষকে বিশ্বাস করতে দাও যে তারা যা দেখেছে সেগুলো এলিয়েন ক্রাফট। কাউকে জানতে দেওয়ার কোনো প্রয়োজনই নেই যে এটা ইউএস মিলিটারি টপ সিক্রেট স্পাই ক্রাফট। শোনা যায় যে রোজওয়েল ইভেন্টের সংবাদ গণমাধ্যমে ছড়িয়েছিল, তাকে ঠিক কি জন্য চলতে দেওয়া হয়েছিল। তার সাথে আরো একটি কথা, সিআইএ জানতো যদি সরকার সম্মতি দেয় যে আসলেই এলিয়েন পৃথিবীতে দেখা গেছে বা পাওয়া গেছে, তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে। এজন্যই একদিন পর জানানো হয়েছিল যে সেটা শুধুমাত্র একটি ওয়েদার বেলুন ছিল। আলোচনার শুরুর দিকে আমি আপনাদের এটা বলেছিলাম 1970-এর দিকে ইউএফও নিয়ে যে মাতামাতি শুরু হয়েছিল, তারা এলিয়েন ক্রাফট দেখতে পেয়েছেন। আসলে এই সময়টাই ছিল যখন ব্ল্যাকবার্ড SR-71 এয়ারক্রাফট টেস্ট করা হচ্ছিল। এখানে আসল ফ্যাক্টটা কি ছিল তা আমরা 1994-তে জানতে পারি। এর আরও কিছু পরে মানুষ আছে যারা এরিয়া 51কে এলিয়েনের সাথে মিক্স আপ করবে, যার কারণ বব লেজারের মতো কনস্পিরেসি থিওরিস্ট। বব লেজার বলেছিলেন যে 1989 সালে এরিয়া 51 সেক্টর 4-এ কাজ করেছিলেন,
তার কাজ ছিল এলিয়েন স্পেসক্রাফট নিয়ে গবেষণা করা, যার কন্ট্রাক্ট সরকার প্রদত্ত ছিল। কিন্তু আজ বেশিরভাগ নিউট্রাল এক্সপার্ট এটা বিশ্বাস করে যে বব লেজার সব মন করা কথা বলেছিল, যার ফলে এরিয়া 51-এ একটি ইভেন্ট হওয়ার কথা ছিল। কি হলো সেই ইভেন্টে, যেখানে 2 মিলিয়ন মানুষ আসার কথা ছিল। যেহেতু জায়গাটা খুবই আইসোলেটেড ছিল, ইউএস পুলিশ মনে করেছিল লোক সংখ্যা প্রায় 30,000-এর মতো হবে। এরিয়া 51 ইভেন্ট একটি মিউজিক ইভেন্টে পরিণত হয়েছিল, যার থিম ছিল এলিয়েন। আসলে ওই দিন যখন আসে তখন 30,000 লোক নয়, মাত্র 6,000 মানুষ একসাথে জমা হয়েছিল। সরকার এটা নিয়ে চিন্তিত ছিল যে কত মানুষই না সেখানে জড়ো হয়। এজন্য সাধারণ মানুষ যেখানে কম ছিল এবং পুলিশের সংখ্যা সেখানে বেশি ছিল। যদিও সাধারণ মানুষ এরিয়া 51-এ প্রবেশ করেনি, তারা সুন্দর মতো তাদের পার্টি শেষ করে সেখান থেকে চলে যায়। এবার চলুন রোজওয়েল বেলুনের ঘটনায় ফিরে যাই। তার ব্যাখ্যা কী ছিল? 1994 সালে আমরা জানতে পারি যে ইউএস এয়ারফোর্স বলে যে সেটি একটি নিউক্লিয়ার সার্ভিলেন্স বেলুন ছিল। প্রজেক্ট মগুলের মাধ্যমে বানানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল যে যখন সোভিয়েত ইউনিয়ন তাদের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করবে, তার সাউন্ড ওয়েভ ডিটেক্ট করা এই বেলুন দিয়ে। আসলে এত যে কনস্পিরেসি চলছিল, মানুষ কেন সরকারের কথায় আবার বিশ্বাস করবে? দেখুন, সাধারণ যে যাত্রীবাহী বিমান আকাশে উঠতে আমরা দেখি, তার উচ্চতা হয় সর্বোচ্চ 10,000 থেকে 12,000 মিটার। কিন্তু এই যে মিলিটারি এয়ারক্রাফট ইউ-1 এবং SR-71 এর মতো, যা 12,000 থেকে 18,000 মিটার উচ্চতায় উঠতে পারে। SR-71 এর ম্যাক্সিমাম ক্ষমতা ছিল 26,000 মিটার। এর টেস্টিংগুলো এমন সময় করা হয় যখন সানসেট হয় এবং তার পূর্ব মুহূর্ত সময়, যার ফলে আলোর সংঘর্ষে এগুলোকে মনে হয় যেন এগুলো জল করছে, আর মানুষ সেগুলো দেখে মনে করে যে এগুলো মনে হয় ইউএফও। আসলে এগুলো হয়তো মিলিটারি ড্রোন অথবা মিলিটারি ডিকয় ফ্লোয়ার্স। এগুলো মানুষ ভুল করে ইউএফও মনে করে। ইউএফও এর অর্থ হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এটা কেউ বলেনি যে ইউএফও মানেই হচ্ছে এলিয়েন ক্রাফট। যেহেতু এরিয়া 51 নিয়ে সাধারণ মানুষের মধ্যে তথ্যের অভাব ছিল, এজন্য তারা এটিকে এলিয়েন ক্রাফটের সাথে সংযুক্ত করে ফেলে। ইউএস এয়ারফোর্স প্রজেক্ট ব্লু বুক তদন্ত করে যে এটি ঠিক যে সময় ইউএফও দেখা গেছে বলে মানুষ স্বীকার করে, ঠিক সেই সময়গুলোর সাথে তাদের ফ্লাইটের কোনো সংযুক্তি আছে কিনা, এবং খোঁজ নিয়ে দেখা যায় যে ঠিক সেই সময় তারা এই ফ্লাইটটি করেছিল যে সময় মানুষ দাবি করে যে তারা ইউএফও দেখেছে। এজন্য 1950 এবং 1960-এর দিকে এগুলো নিয়ে তেমন কোনো আর বাড়াবাড়ি দেখা যায়। আর এদিকে বব লেজার কনস্পিরেসি থিওরিস্ট, যে কিনা বলেছিলেন যে তাকে সরকার হায়ার করেছিল এলিয়েন ইনভেস্টিগেট করার জন্য, খোঁজ নিয়ে দেখা যায় যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই ছিল ফেক। এমআইটি থেকে তার যে ডিগ্রি ছিল সেটাও ফেক। বব বলেন যে বিষয়টা খুব গোপনীয় ছিল, তাই অফিসিয়ালি এর কোনো তথ্য সেখানে পাওয়া সম্ভব নয়। বব লেজার বলেছিল যে এলিয়েন স্পেসক্রাফট বানানো হয়েছিল তা 115 এলিমেন্ট দ্বারা তৈরি হয়েছিল, যে নিজেই একটি গ্র্যাভিটি তৈরি করতে পারে। কিন্তু কিছু বছর পর 2003-এ একজন রাশিয়ান বিজ্ঞানী এই এলিমেন্টের আবিষ্কার করেন, যার নাম রাখা হয় মস্কোভিয়াম। কিন্তু এমন কিছুই পাওয়া যায়নি যা গ্র্যাভিটি তৈরি করতে পারে বলে মনে হয়। 2013 সালের জুন মাসে সিআইএ এরিয়া 51-এর সব তথ্য গণমাধ্যমে প্রকাশ করে, যাতে করে সাধারণ মানুষ সব তথ্য বা সত্য জানতে পারে। এই তথ্যের মাধ্যমে আমরা এরিয়া 51-এর সঠিক অবস্থান সিআইএ এর মাধ্যমে জানতে পারি। এরপর সিআইএ আরো বেশ কিছু তথ্য গণমাধ্যমে প্রকাশ করে এবং সরকারই তাকে এটা করতে বলেছিল। সামনের 5 থেকে 10 বছরের মধ্যে এমন কিছু ঘটনা দেখা যায় যেগুলো নিয়ে তেমন কোনো আর সেন্সেশন তৈরি হয়নি। এখন পর্যন্ত এরিয়া 51 এর নেক্সট জেনারেশনের জন্য এয়ারক্রাফট তৈরি হচ্ছে। এরিয়া 51 সমগ্র পৃথিবীতে আজও মানুষের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান হয়ে থাকবে।